নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 5টার 5 মিশালিতে শুরুতে উদয়নারায়ণপুরের খবরে নজর রাখতে হবে। থানার সামনে বিক্ষোভ, বিজেপি কর্মী সমর্থকদের ডেপুটেশন দিতে গিয়েছিলেন সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং তারপর ধুন্ধুমার দেখুন থানার গেট ভাঙার চেষ্টা। ঠিক কি পরিস্থিতি এখন সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সন্তু, বলতে পারবেন সন্তু কি অবস্থা এখন? এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। সুকান্ত মজুমদার যে থানার সামনে বক্তৃতা রাখছেন সেই বক্তৃতা কিন্তু শেষ হয়েছে। একে একে বিজেপি কর্মী সমর্থক কিন্তু ফিরে যাচ্ছে। যেটা ঘটনা, বিজেপির যেটা অভিযোগ ছিল যে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, সেই অভিযোগ তুলেই কিন্তু আজ উদয়নারায়ণপুর থানা বিক্ষোভে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি নেন। সেখানে কিন্তু সুকান্ত মজুমদার আসে এবং যেটা ঘটনা যে বিজেপি কর্মীরা যখন মিছিল করে থানার সামনে আসলো সেই সময় কিন্তু সেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীরা থানার সামনে যে ব্যারিকেড থাকে সেই ব্যারিকেড ভেঙে থানার গেট ভাঙার চেষ্টা করে। সেখানে দেখা গিয়েছে টিনের চাল, সেই টিনের চাল ভেঙে গেট খোলার চেষ্টা করে। এরপরেই কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী ও র্যাবও কিন্তু মোতায়েন করা। এরপরেই কিন্তু বিজেপি কর্মীদের পুলিশ ওখান থেকে হটিয়ে দিয়ে এই কিছুক্ষণ পরে কিন্তু সুকান্ত মজুমদার যখন বক্তৃতা রাখতে শুরু করে তখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি পুরো স্বাভাবিক এবং বিজেপি কর্মীরা সবার সাথে কিন্তু এই মুহূর্তে গিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক, তবে কিছুক্ষণ আগে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি। উদয়নারায়ণপুর থানার সামনে যখন থানার গেট বন্ধ করে দেওয়া হয়, তারপরে ব্যারিকেড ভেঙে গেটে রীতিমতো হামলা চালানো হয়। আরও একটি তাণ্ডবের ছবি আপনাদের দেখাবো শিক্ষাঙ্গনে, স্কুলের মধ্যে। এই দেখুন নরেন্দ্রপুরের এক স্কুলে কাদের মারা হচ্ছে জানেন? এরা শিক্ষক। অভিযোগ অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার। স্কুলের মধ্যে বহিরাগতরা ঢোকেন বলে অভিযোগ, এবং ঢোকার পর এই ছবি, টিচার্স রুমের ছবি। শিক্ষক তাদের বক্তব্য শোনাবো, যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। আজ প্রায় আধ ঘন্টার উপরে এই ঘটনা চলে। অসম্ভব জোরে বুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ফোনটা, এবং এতই তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল, আমাকে বাড়ি থেকে ওষুধ দিয়ে গেছে। আমি দম নিতে পারছিলাম না আধ ঘন্টা বেশি সময় ধরে। ওর ফোন নিয়ে চলে গেছে, আমারটা আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। পুরোপুরি সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে জীবন বিপন্ন। 150 থেকে 200 জন মানুষ হাতে হেলমেট নিয়ে যেভাবে হিংস্র ভাবে আক্রমণ চালাচ্ছে, এক্ষেত্রে আমাদের জীবন বিপন্ন। কিন্তু এই পরিস্থিতি হলো কেন? এর পিছনে কারণ কি? এর পিছনে একটা কারণ আছে। এর পিছনে এক কারণ, অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করছেন ওই ছাত্রীর মা। যৌন নিগ্রহের শিকার হয়েছে আমার বাচ্চাটা। স্কুলের মধ্যে? হ্যাঁ, স্কুলের মধ্যেই করেছে। সেটা আমার এখন মনে পড়ছে। সেদিন একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু বাচ্চাটা সেদিন অসুস্থ, বাড়িতেও গিয়েছিল তখন অসুস্থ ছিল। সেদিন রাতে প্রচণ্ড জ্বর এবং পুরো যন্ত্রণায় সারা শরীর ফেটে গিয়েছিল। আমি থানায় অভিযোগ করেছি, থানা থেকে আমার CWC অফিসেও পাঠিয়েছে, ওখানেও গেছি। ওখান থেকে যাওয়ার পরে আমাদের মেডিকেল টেকনিক সমস্ত হয়েছে, আর পুলিশ এখানে ইনভেস্টিগেশনও করেছে, এবং সমস্ত আমার এখানকার এলাকার পার্টির সদস্যদের সমস্ত লোককে আমি এই ব্যাপারটা বলেছি, এবং তারা আমার হেল্প করছে এবং আমার পাশে রয়েছে। পরিবারের পাশে রয়েছেন সবাই।
পরিবারের পাশে রয়েছে পুলিশ, তদন্ত করছে, পুলিশ দায়িত্ব নিচ্ছে, তদন্ত করছে, অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তারপরেও এই ছবি কেন? অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে সরাসরি। অর্পণ, উনি বলছেন যে তার অভিযোগ নেওয়া হয়েছে, তার অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ, তারপরেও আজকের যে ছবি, এই ছবির পিছনে কারণ কি? কারা এরা? দেখো অতনু, এর পিছনে দুটি কারণ উঠে আসছে। এক, প্রথমত প্রধান শিক্ষকের একাধিক আর্থিক দুর্নীতি, যা নিয়ে ইতিমধ্যেই আদালতে কেস চলছে। যারা আক্রান্ত শিক্ষক এবং শিক্ষিকা তারা জানাচ্ছেন যে প্রধান শিক্ষক এর পিছনে সরাসরি যুক্ত এবং তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এবং অভিভাবকের তরফ থেকে যেটা জানানো হচ্ছেন এবং যারা ওই সময় এলাকায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, তারা যেটা জানাচ্ছেন যে অভিভাবকরা এই খবর পান যে ওই নির্যাতিতা ছাত্রীর উপরে কিছু শিক্ষক এবং শিক্ষিকা তারা মানসিক অত্যাচার করছে, অর্থাৎ তাকে ভয় দেখানো হচ্ছে। অভিযোগ কেন করেছে সেই কারণে তার উপরে ভয় দেখানো হচ্ছে এবং সেই কারণে জনরোষ গিয়ে পড়ে এই স্কুলের মধ্যে। শুধু স্কুলের মধ্যে বললেই চলবে না, স্কুলের মধ্যে রীতিমতো টিচার্স রুমে গিয়ে তাণ্ডব চালানো হয়। ছবিতে স্পষ্ট যে কিভাবে একজন শিক্ষককে মারা হচ্ছে এবং এই শুধু শিক্ষক নয়, শিক্ষিকাদেরকেও, একাধিক শিক্ষিকাকেও মারধর করা হয়। তারা যখন এই ছবি মোবাইলে তুলতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়, একাধিক মোবাইল ভেঙে তছনছ করে দেওয়া হয়। শুধু টিচার্স রুমে নয়, যারা শিক্ষক, যারা শিক্ষিকা, যারা ক্লাস নিচ্ছিলেন সেখানেও গিয়েও তাদের উপরে আক্রমণ করা হয় বলে তারা অভিযোগ করছেন। তারা ভয়ে ক্যামেরার সামনে রীতিমতো কেঁদে ফেলছেন এবং তাদের যেটা অভিযোগ, থানাতে তারা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে এসছেন, কিন্তু হেডমাস্টারমশাই তাদের সঙ্গে দেখা করেননি। হেডমাস্টারমশাইয়ের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তিনি স্পষ্ট জানাচ্ছেন এই ঘটনা যখন ঘটে তার দরজা বন্ধ ছিল, তিনি কিছু জানেন না। শিক্ষক শিক্ষিকারা তারাও কিছু জানেন না। অর্পণ সঙ্গে থাকো, অর্পণ সঙ্গে থাকো, হেডমাস্টারের বক্তব্য শুনবো। যেহেতু মাস্টারমশাইরা আমার কাছে এসে কোনোরকম কোনো অভিযোগ দায়ের করেনি, তার জন্য প্রকৃত তথ্য কী সেটা আমার পক্ষে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। আমি বিস্তারিত সব জানবো। পুলিশ এসেছেন, পুলিশ বিষয়টা দেখছেন। এটা প্রধান শিক্ষকের মদতে এটা হয়েছে, এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। অর্পণ বলছেন, উনি বলছেন যে কিছু লোক কেউ কেউ অরাজকতা তৈরির চেষ্টা করছে। এরা কারা? কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন উনি? এবং আরও একটা অদ্ভুত কথা বললেন যে শিক্ষকরা এসে কেউ তো অভিযোগ জানায়নি। তিনি কি নিজে জানেন না টিচার্স রুমে কি হচ্ছে? বাইরে থেকে এত লোক ঢুকে পড়লো স্কুলে, তিনি কিচ্ছু জানেন না। হেলমেট নিয়ে ঢুকে বেধড়ক মারপিটের ছবি তো ক্যামেরায় ধরা পড়ছে, উনি কিচ্ছু জানেন না, এটাও মানতে হবে। একদমই অবাক করা তার প্রধান শিক্ষকের সাফাই যে তিনি দরজা বন্ধ অবস্থায় ছিলেন, কি হয়েছে তিনি জানেন না। আমরা যখন প্রশ্ন করেছি, তিনি সেই একইভাবে জানাচ্ছেন যে তিনি কিছু জানেন না। যদি শিক্ষক যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে এসে যদি জানান, তিনি থানায় জানাবেন। অলরেডি যারা আক্রান্ত শিক্ষক তারা থানায় এবং বারুইপুর পুলিশ সুপারের কাছে, তারা যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে তারা ফোনে বিষয়টি জানান এবং পুলিশ এসে ঘটনাস্থলে এসে এই শিক্ষক শিক্ষিকাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো। প্রধান শিক্ষক তিনি জানান না এবং তিনি যে বিষয়টা বলছেন যে বেশ কিছু মানুষ তারা অরাজকতার সৃষ্টি করছে, সেটাও কিন্তু এই শিক্ষকের একাংশ। অর্থাৎ যে শিক্ষকরা যে স্কুলে পঠন পাঠনের দায়িত্ব রয়েছেন, যারা স্কুলের নিয়মিত যারা ক্লাস নিচ্ছেন, তারাই এই অরাজকতা করছেন, এমনটাই তিনি অভিযোগ করছেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক শিক্ষিকারা যারা আজকে আক্রান্ত হলেন তারা যেটা বলছেন যে তিনি যে দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে তারা গিয়ে অভিযোগ জানিয়েছেন এবং এই অভিযোগ জানানোর কারণেই তিনি এই যে হামলা সেটা তিনি পরিকল্পনা করেছেন এবং তাদের উপর হামলা করেছেন। কারণ যখন হামলা হলো, প্রধান শিক্ষক এবং আরও কিছু প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষক তারা
তাদের ওপরে কোনো হামলা হলো না, শুধুমাত্র হলো বেছে বেছে যারা অভিযোগ করেছিলেন, যারা থানার দ্বারস্থ হয়েছেন, যারা কোর্টের দ্বারস্থ হয়েছেন এই আর্থিক দুর্নীতির জন্য, তাদের ওপরেই হামলা চালানো হলো। এটাই কিন্তু আক্রান্ত শিক্ষকদের এবং শিক্ষিকারা তারা এই অভিযোগ করেছেন। অর্থাৎ অর্পণ, বিষয়টা এমন জায়গায় যে নিজের স্কুল, যে স্কুলের দায়িত্বে তিনি হেডমাস্টার, সেই স্কুলে তিনি বাইরে থেকে লোক নিয়ে এসেছেন, লোক নিয়ে এসে সেইখানে তিনি তাণ্ডব চালাচ্ছেন। এ তো গুরুতর অভিযোগ, গুরুতর অভিযোগ। অর্পণ আমাকে যে কথা বলছিল, কিন্তু প্রকৃত সত্য কি তা? প্রকৃত সত্য জানতে গেলে তো তদন্ত করতে হবে। কে করবে তদন্ত? পুলিশ। প্রকৃত সত্য জানতে গেলে ছানবিন করতে হবে। কি হয়েছে জানবেন কে? ডিআই এর কাছ থেকে রিপোর্ট নেবেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীকে আমরা জানতে চেয়েছিলাম প্রাপ্ত বসুর কাছে যে আপনি জানেন দক্ষিণ 24 পরগনায় এই ধরনের একটা ঘটনা ঘটেছে, কি পদক্ষেপ করবেন আপনারা? তিনি বললেন রিপোর্ট চেয়ে পাঠাবেন। দক্ষিণ 24 পরগনা একটা স্কুল, সেখানে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতী গিয়ে শিক্ষকদের মেরে একাকার অবস্থা করেছে। আপনারা কি রিপোর্ট তলব করবেন ডিআই এর কাছ থেকে? 100%, এবং কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। আমি এটা জানতাম না, আমি আজকে রিপোর্ট এখনই তলব করবো এবং যা ব্যবস্থা নেওয়ার নেব। রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার আগে পোস্টার ছেঁড়া হয়ে গেল সেখানে। রাতের অন্ধকারে কারা পোস্টার ছিল তা নিয়ে বিতর্ক হচ্ছে এবং মল্লিকার্জুন খাড়গে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি রয়েছে সেই চিঠিতে জানাবো বিরতির পর। করা হয়েছিল 21 সালের ভোটের পর থেকে, এবং যেভাবে হরিপাল তারকেশ্বরে গণতন্ত্র এবং বিরোধীদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, যেভাবে মিথ্যা মামলা দেওয়া হয়, যেভাবে মোদিজির বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনাদের বঞ্চিত করা হয়, তারপরেও আজকের এই সমাবেশ মিছিল হাজারে হাজারে মানুষের এই উপস্থিতি প্রমাণ করে যে হরিপাল ভারতীয় জনতা পার্টির মাটি এবং দুর্ভেদ্য দুর্গ। আমি জমির মালিককে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এখানে সভা করার জন্য কোনো সরকারি মাঠ তো দূরের কথা, ব্যক্তিগতভাবে কোনো মাঠ আমাদের দেওয়া হয়নি। তারপরেও রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের এই জমির মালিক আমাদেরকে সভা করার অনুমতি দিয়েছে। আমি ভগবানের কাছে তার মঙ্গল প্রার্থনা করি। আপনারা জানেন আজকের এই সভার আয়োজক ব্যবস্থাপক আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং পুরসুড়ার মান্যবর বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহোদয় উপবিষ্ট আছেন। ফালাকাটা ছবি দেখাতেই হবে আপনাদের, তার কারণ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা, সেই ন্যায়যাত্রার জন্য যে পোস্টার পড়েছিল, ওই দেখুন পোস্টার ব্যানার কারা যেন ছিঁড়ে দিয়েছে। কারা ছিঁড়ে দিল রাতের অন্ধকারে পোস্টার ব্যানার? অধীর রঞ্জন চৌধুরী, তিনি এ নিয়ে সরব, পাল্টা মুখ খুলেছেন ফিরহাদ হাকিমও। বক্সিরহাট থেকে শুরু হয়েছে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করার। রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা, তার পোস্টার ছিঁড়ছে, তার কাট আউট ছিঁড়ছে, কর্মীদেরকে মারধর করছে, যাতে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় মানুষ অংশগ্রহণ করতে ভয় পায়। এর থেকে নিন্দার আর কিছু তো হতে পারে না। আমরা একটাই কথা বলবো বাংলার সরকারকে বা সরকারি দলকে, যে আমাদের সঙ্গে যা খুশি আপনারা করে নিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি। কিন্তু আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, এক কথায় যাকে বলে রাজনৈতিক অসভ্যতা কেন হচ্ছে, কারা করছে, কিভাবে হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারকে তা দেখতে নিশ্চয়ই বলবো।
কেন তৃণমূল কংগ্রেস ছুটতে যাবে কেন? হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন বিজেপি ছিড়বে না তৃণমূল কংগ্রেস ছিড়বে? রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে? আসলে এখানকার কংগ্রেস বিজেপির প্ল্যাকটা নিতে খালি বাকি রেখেছে। আর এইসব বক্তব্যের মধ্যেই মল্লিকার্জুন খাড়গে চিঠি পৌঁছলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে চিঠিতে কি রয়েছে? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আবির? দেখো, চিঠিতে মল্লিকার্জুন খাড়গে উল্লেখ করছেন সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর যে যাত্রা হচ্ছে সেখানে গোলমালের আশঙ্কা তারা করছেন। তাদের বক্তব্য যে পড়শি রাজ্যতেও সেই ঘটনা ঘটেছে, এখানেও সেই ঘটনা ঘটতে পারে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেউ বা কারা প্রশাসনকে তারা খারাপ দিকে এই বিষয়টিকে চালনা করে ফেলতে পারেন, ফলে প্রশাসন যেন গোটা বিষয়টার দিকে নজর করে এবং রাহুল গান্ধী যাতে নিরাপদ এবং সুষ্ঠুভাবে রাজ্যে কর্মসূচি চালিয়ে যেতে পারেন তার নিরাপত্তা এবং যারা যাত্রা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তার যে বিষয়টি সেটাকে সুনিশ্চিত করার যে বার্তা, সেই বার্তাও এদিনকে এই চিঠির মাধ্যমে মল্লিকার্জুন খাড়গে পাঠিয়েছে কংগ্রেস সূত্রে, তেমনটাই খবর। আমি আরও একটি বিষয় জানতে চাইবো। আমরা দেখেছিলাম যখনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন যে আমাদেরকে না জানিয়ে এইভাবে আমাদের রাজ্যের উপর দিয়ে ন্যায়যাত্রা কংগ্রেস ন্যূনতম সৌজন্যবোধটুকু দেখাতে পারত, তার ঠিক 24 ঘন্টার মধ্যে জয়রাম রমেশ তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যায়যাত্রায় আসেন তাহলে ন্যায়যাত্রা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। সেই রকম একটা জায়গা থেকে মল্লিকার্জুন খাড়গের এই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা তাৎপর্যপূর্ণ, কিভাবে দেখছে রাজনৈতিক মহল? দেখো, ভীষণ রকম ভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে বিজেপি বিরোধী জোট গড়ার ক্ষেত্রে অন্যতম কারিগর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খাড়গের নামও তিনি প্রস্তাব করেন এবং একই সঙ্গে হচ্ছে ইন্ডিয়া এই নামটিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। তবে কংগ্রেসের মধ্যে একটি রাজনৈতিক দল তারা যে আচরণ করেছে, অনেকেই বলছেন তারা কংগ্রেস তাদের ইগো ছেড়ে এখনো পর্যন্ত বেরোতে পারেনি। তাদের এই আচরণের কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাকি দলগুলিকেও এবং যারা এই জোটের মধ্যে রয়েছে কংগ্রেসের ক্ষেত্রে অনেকেই, অনেক রাজনৈতিক দল, শুধু তৃণমূল কংগ্রেস নয়, তারাও কংগ্রেসের এই ভূমিকা নিয়ে বারবার ধরে প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকেই বলছে সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রা যাতে যথাযথভাবে হয় সেদিকেই কংগ্রেস শিবিরের তরফ থেকে যথাযথ নজর বরাবরের জন্য রাখা হচ্ছে এবং সেই কারণেই বাংলার মতো একটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্যের ক্ষেত্রে বারবার ধরে মল্লিকার্জুন খাড়গে হোক বা জয়রাম রমেশ হোক বারবার ধরে উল্লেখ করছেন। তবে কংগ্রেস শিবিরের বক্তব্য যে আচরণ, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কংগ্রেস শিবির যে আচরণ করেছে, যে ধরনের বক্তব্য তারা বিভিন্ন সময় রেখেছে, বিশেষ করে এই রাজ্যের ক্ষেত্রে অধীর চৌধুরীর যে বক্তব্য তাকে যথাযথভাবে নিচ্ছে না হচ্ছে তৃণমূল কংগ্রেস, ফলে কংগ্রেসের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে নতুন করে চিঠি পাঠানোর পরেও ওই ন্যায়যাত্রা সংক্রান্ত বিষয় তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অবস্থান তাতে কোনো বদল ঘটবে না বলেই রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ আমি। রাহুল গান্ধী আসছেন, ন্যায়যাত্রা হবে ভারত জোড়ো। এই ন্যায়যাত্রা উত্তরবঙ্গে আবার আসার কথা ছিল অমিত শাহ, কিন্তু অমিত শাহ আসছেন না। শাহী সফর বাতিল, শাহী সফর স্থগিত হয়ে গেল এখন কিছুদিনের জন্য। কিন্তু কেন শাহী সফর স্থগিত হলো? অমিত শাহ কেন আসছেন না? আগামীকালই তো রাজ্যে আসার কথা ছিল অমিত শাহ। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, কি জানতে পারছি আমরা? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তুমি জানো যে বিহারে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং নীতিশ কুমারকে কেন্দ্র করে সেই জায়গাতে দাঁড়িয়েই সম্ভবত অমিত শাহ তার বঙ্গ সফরসূচি বাতিল করেছেন বা স্থগিত রেখেছেন, এমনটাই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে আগামীকাল রাত্রেবেলাতেই অমিত শাহ তিনি কলকাতায় আসছেন এবং সোমবার তার ঠাসা কর্মসূচি ছিল, একদিকে সভা ছিল, সাংগঠনিক বৈঠক ছিল, কিন্তু শেষ পর্যন্ত অমিত শাহ যে আসছেন না রাজ্য শহরে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছেন এবং মূলত পাটনায় রাজনৈতিক অস্থিরতার কারণেই অমিত শাহর এই সফর স্থগিত হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। কিন্তু পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য শুনুন। বিজেপির দিল্লির নেতৃত্ব বোঝেন যে এ রাজ্যে তাদের সংগঠন বলে কিছু নেই। এ রাজ্যে বিজেপিকে চলতে হয় এজেন্সিকে অপব্যবহার করে, শাখা সংগঠন হিসেবে এজেন্সিকে অন্যান্য পথে ব্যক্তিগত কুৎসায়, এইভাবে এখানে বিজেপি প্রচারে থাকে। বাংলার বিজেপি নিয়ে অমিত শাহের বাড়তি কোনো উৎসাহ থাকারও কোনো কারণ নেই। এবার বিচারপতির বিচারের খবর, অর্থাৎ একদম নজিরবিহীন এক ঘটনা। দুই বিচারপতি, সেই দুই বিচারপতির মধ্যে বিবাদ, দুই বিচারপতির মধ্যে সমস্যা এবার স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এলো সুপ্রিম কোর্ট। আজ শুনানি শুরু হয় সকাল 10:30টার পর। বিচারপতিদের বিচার শুরু হয়। মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলার বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ
বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল। 5 বিচারপতির এই বেঞ্চের নির্দেশে সবাইকে নোটিশ এবং আগামী সোমবার পরবর্তী শুনানি হবে। শহর কলকাতার ছবি দেখুন, এটি বাড়ির ছবি যেরকম হয়। সেই বাড়িটা কোথায় বলুন তো? আসলে এই বাড়িটা ফুটপাতের উপরে। যদি দূর থেকে দেখেন তাহলে দেখবেন একটা না, এরকম সার দিয়ে পরপর বাড়ি বাড়ি, দোকান, জামা কাপড় মেলে দেওয়া আছে, সংসার, পরিপূর্ণ সংসার ফুটপাতের উপর। তো ফুটপাতের উপর যদি এইভাবে সংসার পাতে তাহলে মানুষ হাঁটবে কোথা দিয়ে? বাড়িতেই কিন্তু শেষ নয়, দোকান দেখছেন আপনি, এবং যেহেতু ফুটপাত দিয়ে হাঁটা যাবে না, মানুষ তো রাস্তা দিয়ে হাঁটবেন, কিন্তু সেখানেও সমস্যা। রাস্তার উপরের অবস্থা দেখুন, গাড়ি পার্ক করে রাখা আছে রাস্তার উপরে, সেই ছবিও দেখাচ্ছি দেখুন। দেদার পার্কিং, রাস্তা সরু হতে 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 আরো সরু হয়ে যাচ্ছে। এবার এটা দেখুন ভালো করে, গাছ কেটে এনে ফেলে রাখা হয়েছে ফুটপাতের উপরেই, মানুষ হাঁটবে কোথা দিয়ে? মানিকতলার ক্যানেল ইস্টের এই দশা, আজ থেকে নয়, দিনের পর দিন এই অবস্থা। এখন যারা দোকান করছেন তারাও বুঝতে পারছেন যে ভুল করছেন, কিন্তু তারা বলছেন যে উপায় তো নেই, আর কেউ তো কিছু বলছেও না। এই কেউ কিছু বলছে নাটাই মারাত্মক ব্যাপার। শুনুন। এখানেই হোটেল চলে তোমার? হ্যাঁ, এই টুকটাক করে চলে, আমাদের ঘরেও খাওয়া হয়। কিন্তু পুরো ফুটপাত তো দখল, মানে মানুষ হাঁটবে কোথা দিয়ে? পুরো ফুটপাত কি দখল করা যায় বাসি? না। কতদিন ধরে এই দোকান চলছে? 15-16 বছর থাকেও তো অনেকে। হ্যাঁ, অনেক থাকে। এই পুরো ফুটপাত দখল করে তো অনেক দিনই হলো রয়েছে। পুলিশ বা প্রশাসন থেকে কিছু বলে না? সেরকম তো কিছু কেউ বলেনি। কেউ কিছু বলেনি। কেউ যখন কিছু বলেই না তাহলে দোকান যেমন আছে থাক, এরকমই ব্যাপার আর কি। কিন্তু যারা এই ফুটপাতে দোকান থাকার ফলে রাস্তা দিয়ে হাঁটছেন, এলাকার মানুষ, ভুক্তভোগী, তারা কি বলছেন শুনুন। নামের ফুটপাত, সব দিকে বস্তি, দোকানপাট সব ক্যাপচার করে নিয়েছে। কোনো একটা লোক হাঁটতে পারবে না ফুটপাত দিয়ে। মাঝে মাঝে তো উচ্ছেদ হয়, তারপরে আবার ওই একই, দুদিন পরে আবার ওই একই জিনিস হয়ে যায়। ফুটপাত কেন হয়? যে মানুষ হাঁটার জন্য, রাস্তা দিয়ে গেলে যদি কোনো অ্যাক্সিডেন্ট কিছু না হয় তার জন্য ফুটপাত আপনি নিজে না পুরো চোখ হয়ে রয়েছে। আমাদের দোকানের আশেপাশে মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হয় বাইকে করে। এবার কি এই ফুটপাতে যে ঘরগুলো রান্না করছে, ভাতের ভেনা রাস্তায় ফেলছে, গাড়ি বাইক যাচ্ছে, স্কিড করে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যখন পুলিশ আসে একবার করে দিয়ে গেল, পরের দিন আবার সে জায়গাতেই। প্রবলেমটা হচ্ছে যে এন্ট্রান্সটা আছে, এন্ট্রান্সের কাছে যে বড় যে 22 টাকা 20 টাকা যেগুলো গাড়ি ঘুরে টার্ন নিতে গেলে এখানে প্রবলেম হয়, এভরিডে প্রবলেম হয়। বোথ সাইডে কিছু, এত বড় এন্ট্রান্স আছে, এত বড় এন্ট্রান্সে কোনো সাইডে কিছু নেই, মানে 1 ইঞ্চিও জায়গা নেই। কেউ কি জানেন না? জানেন নিশ্চয়ই। স্থানীয় জনপ্রতিনিধি, কাউন্সিলর, তিনি কি বলছেন শুনুন। দেখুন, এখানে আমি অনেকবার এদেরকে নোটিশ করেছি এবং আমরা ফাইন করেছি, তা সত্ত্বেও এরা মানছে না। ফুটপাথের উপরে দখলে সব দোকান করে দিয়ে গাড়িগুলো রেখেছে বেআইনি ভাবে। কাউন্সিলর হাত তুলে দিচ্ছেন, বারবার বলেছেন কাজের কাজ কিছু হয়নি, কিন্তু তাহলে পুরসভা এবার কড়া পদক্ষেপ করবে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফ্যামিলি নিয়ে কিছু কিছু মানুষ থাকছে, দেখলাম যে এরা র্যাক পিকার্স নয়, এরা হচ্ছে স্ক্র্যাপ সাপ্লায়ার, অর্গানাইজ গ্রুপ। তারা বিভিন্ন জায়গা থেকে স্ক্র্যাপগুলো নিয়ে ফুটপাত দখল করে আর ওখানে তারা থাকে। আমি পুলিশ কমিশনারকে একটা চিঠি দেব, যারা বাচ্চা নিয়ে রয়েছে তাদের কাছাকাছি নাইট শেল্টারগুলো পাঠিয়ে দেবে। রাস্তায় ফুটপাত দখল করে স্ক্র্যাপ ডিলার্সের ব্যবসা করা এটা অন্যায়। আমাদের কলকাতাকে দেখতে হচ্ছে না এরা কারা, সুরক্ষার ক্ষেত্রে যে কোনো সময় কি হচ্ছে না হচ্ছে। হয়তো কারো কনস্ট্রাকশন হচ্ছে 2 দিন 3 দিনের জন্য হয়তো মালটা রেখেছে, যেখানে রেগুলারলি রেখে করছে সেগুলো আমরা তুলে নেব। ফুটপাতগুলো দখল করে নিয়ে ব্যবসা করার জায়গা।